ওকে, সো আমি ফার্স্টলি যেটা করব সেটা হচ্ছে এমআরসিপি পার্ট টু, স্পেশালি নভেম্বর 2024 যারা পরীক্ষা দিবেন আর কি। আপনাদের জন্য অ্যাকচুয়ালি যারা পাস করছেন খুব রিসেন্টলি বা এর আগেও পাস করেছেন, এমআরসি পার্ট টু প্রিপারেশন নেবেন, স্পেশালি তাদের সবার জন্যই এই সেশনটা অ্যাকচুয়ালি। তো এমআরসিপি পার্ট টু প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিভাবে পড়লে ভালো হবে, কি কি জিনিসগুলো আমাদের ফলো করতে হবে, স্পেশালি পিক্টোরিয়াল সহ যা যাবতীয় আছে সবকিছু রিলেটেডই আমি এই ভিডিওতে কথা বলবো। আর এরপরে যে জুম লিংক দেওয়া হয়েছে অনেকেরই, যদি কেউ জয়েন করতে চান আমাকে ইনবক্স করতে পারেন, অথবা যে লিংক দেওয়া আছে সেই লিংকে জয়েন করলেও আপনারা জয়েন করতে পারবেন। হ্যাঁ, আর অনেকেই ফেসবুক লাইভে আছেন, সো আপনারা হচ্ছে লাইভেও ক্লাসটা দেখতে পারেন, সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আর লাস্টে যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমি সেই কোশ্চেনগুলো আনসার দিব আর কি। হ্যাঁ, তো এমআরসিপি পার্ট ওয়ান এন্ড এমআরসিপি পার্ট টু দুইটার মধ্যে যদি একদম প্রথম বা এক শব্দ যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এমআরসিপি পার্ট টু পরীক্ষার কোশ্চেনগুলো একটু বড় হয় এবং অনেকটা কনফিউজিং হয় আনসারগুলো, যার জন্য সময় হচ্ছে, যেমন এমআরসিপি পার্ট ওয়ানে যেরকম ছিল 100টা কোশ্চেনের জন্য তিন তিন ঘন্টা সময়, এমআরসিপি পার্ট টু তো 100টা কোশ্চেনের জন্য 3 ঘন্টা সময় কিন্তু তার বরাদ্দ দেওয়া থাকে। সেই জন্য মানে কোশ্চেনগুলো বড়, বাট কনফিউজিং, বাট সময় হচ্ছে আগের মতোই, মানে পার্ট ওয়ানে যেরকম ছিল এরকম। এই জন্য নিজেকে অনেকটাই মানে ক্লিনিক্যালি হোক আর আনসার বের করার জন্য একটা কোশ্চেন থেকে কোন পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে সেই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা স্পেশালি বড় কোশ্চেনটাকে কিভাবে ছোট করে পড়তে হয় সেই অভ্যাসটা গড়ে তুলতে হবে। মোট কথা হচ্ছে যে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, মানে সময়ের গুরুত্বটা হচ্ছে এমআরসি পাঠ্যতে সবচেয়ে বড় ইস্যুস। কারণ কোশ্চেন গুলো অনেক বড় আর কনফিউজিং, দেখা যায় প্রতিটা কোশ্চেন নিয়ে একটু না একটু থিঙ্কিং করতে হয়। এই জন্য এখানে বিকল্প ওয়ে, প্র্যাকটিসের বিকল্প ওয়ে বলতে কিছুই নাই। এখন আমরা এখন যারা এমআরসি পার্ট ওয়ান পাস করেছি, আমাদের টার্গেট থাকবে যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এমআরসি পার্ট টু পরীক্ষার মধ্যে বসে যাই। কারণ কি, কারণ হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে এমআরসি পার্ট ওয়ান প্রিপারেশনের যেই সকল ইনফরমেশনগুলো আমরা পড়ছি, তার মধ্যে যে থিওরিটিক্যাল যে ইনফরমেশনটা আমরা পড়ছি সেই ইনফরমেশনটা একদম 100%টাই এমআরসি পার্ট টুতে কাজে লাগবে। দ্যাট মিনস আমরা যেই থিওরি পড়ছি, যে অনেকে মাগরাবি থেকে পড়ছি, অনেকে পাস মেডিসিনের যে থিওরি আছে সেটা পড়ছি, বা অনেকে নোটস পড়ছি, যে যেখান থেকে পার্ট ওয়ানের সময় থিওরিটা পড়ছি আমরা সেই থিওরিটাই হচ্ছে আবার এমআরসি পার্ট টুর জন্য প্র্যাকটিস করব। তার মানে থিওরিটিক্যাল যে নলেজটা, এই নলেজটা কিন্তু এমআরসি পার্ট ওয়ান এবং এমআরসি পার্ট টু দুইটাতেই কিন্তু সেম। এখন এটার ডেপথনেসটা বাড়াইতে হবে, এটার কোরিলেশনটা বাড়াইতে হবে, এবং প্রতিটা ডিজিজ রিলেটেড ক্লিনিক্যাল ভ্যালুটা হচ্ছে আমাদেরকে বাড়াইতে হবে। এই জন্য যেহেতু বাস্ট একটা পোর্শন, মানে থিওরিটিক্যাল যে পোর্শনটা, এটা যেহেতু পার্ট ওয়ান এন্ড পার্ট টু সেম, এই জন্য পার্ট ওয়ান পাস করার সাথে সাথে মানে পরবর্তী ডায়েটে আর কি, যেটা আমরা বলে থাকি জাস্ট হচ্ছে উইদিন 5 মান্থ অথবা 5.5 মান্থ, মানে 5.5 মাস অথবা 6 মান্থ, অ্যাজ সুন এজ পসিবল এই টাইমের মধ্যে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা অ্যাটেন্ড করে ফেলতে হবে। তো কেন, ওই যে পার্ট ওয়ানের যে থিওরিটিক্যাল পড়া বা পার্ট ওয়ানের যে পড়াটা আছে সেটা অ্যাকচুয়ালি টোটালটাই কিন্তু এখানে এমআরসি পার্ট টুতে কাজে লেগে যাবে। তো এখন আমার যে ব্যাচ, নতুন যে ব্যাচ যারা স্পেশালি আপনারা যারা পাস করছেন রিসেন্টলি, তাদের জন্য নভেম্বর 2024 যে একটা পরীক্ষা হবে এমআরসি পার্ট টু পরীক্ষা, সেই পরীক্ষাটা টার্গেট আপনাদের রাখাটা হচ্ছে একদম জরুরি। মানে এটার জন্য একদম পারফেক্ট সময় আছে আর কি হাতে, নভেম্বর। দ্যাট মিনস এটা হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় আমরা কিন্তু 6 মাস প্লাস কিন্তু টাইম পাচ্ছি। তো এটা হচ্ছে খুবই একটা ভালো সময় আর কি, যে আবার সেই পার্ট টু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। এখন আমাদের কিভাবে পড়া উচিত বা কোন ম্যাটেরিয়ালস গুলো পড়া উচিত, তার মধ্যে প্রথমে যেটা আমি বলি যে আমাদের থিওরিটা কোথায় থেকে পড়বো। থিওরি আমি অলরেডি বলে ফেলছি যে আমরা পার্ট ওয়ানের সময় যেখান থেকে থিওরিটা পড়ছি সেটা খালদার মাগরাবি অথবা নোটস থেকে পড়তে পারি থিওরি, অথবা কেউ যদি পাস মেডিসিন থেকে থিওরি পড়েন তাহলে সেই পাস মেডিসিনের থিওরিটাই আপনি হচ্ছে আবার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ পার্ট ওয়ানে যে থিওরি পড়ছেন সেই পার্ট ওয়ানের থিওরিটাই কিন্তু আপনার এখানে পড়তে হবে। এখন এই থিওরিটা পড়ার সময় আমাকে কিছু কাজ করতে হবে। কিরকম কাজ? কাজটা হচ্ছে গিয়ে ধরেন আমি যখন লাইক দ্যাট আমার মাগরাবি থেকে অথবা নোটস থেকে অথবা পাসমেরসিন থিওরি থেকে ধরেন আমি একটা ব্রুগাডা সিনড্রোম পড়তে যাব, হ্যাঁ, থিওরিটা পড়তে যাব, তখন আমার কাজ হবে কি, ব্রুগাডা সিনড্রোমের যে ইসিজি চেঞ্জটা আসে, যেমন B1 থেকে B3 পর্যন্ত এসটি এলিভেশন থাকে, এটা আমরা থিওরিটিক্যালি এমআরসি পার্ট ওয়ানে পড়ছি।
এখন এমআরসি পার্ট 2 তে যে কাজটা করতে হবে, আমার এই ইসিজিটা দেখতে হবে। এখন ইসিজিটা কোথা থেকে দেখবো? আমি গুগলে সার্চ করব লাইফ ইন দ্য ফার্স্ট লেন ইসিজি, যে ব্রুগাডা সিনড্রোম ইসিজি লাইফ ইন দ্য ফার্স্ট লেন। সো এখানে দিয়ে যদি সার্চ দিই তাহলে সুন্দর করে অনেকগুলো হচ্ছে ইসিজির স্লট চলে আসবে। তো ওই ইসিজি গুলো হচ্ছে এটা আমাদেরকে একটু রিড করতে হবে, একটু পড়ে ফেলতে হবে। অথবা লাইক হচ্ছে এইচওসিএম পেশেন্টের একটা ইসিজি চেঞ্জ কি হবে, বা পেরিকার্ডাইটিস একটা পেশেন্টের যখন আমি থিওরি পড়তে যাব তখন ইসিজিটা একটু আমি গুগল থেকে দেখবো। অথবা লাইক হচ্ছে ডিগোক্সিন টক্সিটির একটা ইসিজি চেঞ্জ কি হবে সেটা আমি গুগল থেকে একটু সার্চ দিয়ে দেখবো। অথবা এমআই রিলেটেড যে সকল চেঞ্জ গুলো আসে সেগুলো একটু গুগল থেকে সার্চ দিয়ে দেখবো। অর্থাৎ আমি যখন যে ডিজিজটার থিওরিটা পড়বো তখন সেই ডিজিজটার সেই ইসিজিটা হচ্ছে গুগল থেকে দেখে ফেলবো। অথবা লাইক দ্যাট কোনো একটা পেশেন্টের আমি পায়োডার্মা গ্যাংগ্রেনিজম পড়তেছি, পায়োডার্মা গ্যাংগ্রেনিজমটা কিরকম এটার একটা ছবি হচ্ছে আমি গুগল থেকে সার্চ দিয়ে দেখে ফেলবো। অথবা কোন একটা পেশেন্টের লাইক দ্যাট একটা এক্স রে, একটা এমআরআই, এটা আমার ডিজিজ ওরিয়েন্টেড করে, বাট লাইক দ্যাট কোন একটা পেশেন্টের ফাইব্রোসিস আছে, পালমোনারি ফাইব্রোসিস, সেই পালমোনারি ফাইব্রোসিস রিলেটেড করে আমি যখন থিওরিটা পড়বো তখন পালমোনারি ফাইব্রোসিস রিলেটেড আমি হচ্ছে একটা এক্স রে অথবা একটা সিটি স্ক্যান আমি গুগল থেকে সার্চ দিয়ে দেখবো। দ্যাট মিনস আমার এখন পয়েন্ট হচ্ছে যখন আমি থিওরিটা পড়বো সেই থিওরিটা পড়ার সাথে সাথে আমার যে কাজটা করতে হবে সেইটা রিলেটেড করে গুগল থেকে হয় এটা পিক্টোরিয়াল হতে পারে, হয় এটা এক্সরে হতে পারে, হয় এটা ইসিজি হতে পারে, অথবা সিটি স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে, যেটাই হোক আমি গুগল থেকে সার্চ দিয়ে হচ্ছে আমি ওইটার ছবিটা দেখে ফেলবো। তাহলে আপনার থিওরিও পড়া হয়ে গেল, সাথে হচ্ছে আপনার পিক্টোরিয়ালটা পড়া হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের এই থিওরির সাথে এক্সট্রা হিসাবে এই কাজটা হচ্ছে আমাদের এমআরসি পার্ট 2 এর জন্য মেইনলি করতে হয়। তারপর হচ্ছে আমরা থিওরিটা যখন পড়বো, থিওরি পড়ার পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা কোশ্চেন ব্যাংক পড়তে হবে। এর মধ্যে একটা হচ্ছে এমআরসি পার্ট 2 এর জন্য পাস টেস্ট একটা কোশ্চেন ব্যাংক আছে, এবং এমআরসি পার্ট 2 এর একটা পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক আছে। এই দুইটা কোশ্চেন ব্যাংকে আমরা হচ্ছে এই স্পেশালি থিওরির পাশাপাশি সলভ করব। যারা আমার ব্যাচে ছিলেন পূর্বে তারা জানেন যে স্পেশালি আমি মাগরাবি থেকে থিওরিটা পড়াইতাম এবং পাস টেস্ট পাস মেডিসিন থেকে হচ্ছে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতাম। এবং ডেফিনেটলি এখানেও আপনি আহ এই মাগরাবি অথবা নুরসিন নূর যেখান থেকে হচ্ছে পার্ট 1 এর থিওরিটা পড়েন সেই পার্ট 1 এর থিওরিটা পড়বেন। তার সাথে যদি ধরেন আপনি পার্ট 1 এর থিওরিটা আপনি রেসপিরেটরি সিস্টেম পড়তেছেন, তো থিওরি রেসপিরেটরি সিস্টেমের থিওরিটা পড়ার পরে পাস টেস্ট পাস মেডিসিনের কোশ্চেন গুলো সলভ করে ফেলবেন, অথবা পাস টেস্ট পাস মেডিসিনের কোশ্চেন গুলো সলভ করার সাথে সাথে হচ্ছে আপনি থিওরিটা পড়ে ফেলতে পারবেন, কারণ আপনার অলরেডি থিওরি রিলেটেড ইনফরমেশন মাথার মধ্যে কিন্তু চলে আসছে। তো এখন যেটা করতে হবে এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে যে মানে যে কনফিউজিং পার্ট গুলো থাকে সেগুলোকে বের করতে হবে থিওরিটার সাথে কোরিলেশন করে। তাহলে এখানে আমার দুইটা কোশ্চেন ব্যাংক পড়তে হবে, পাস টেস্ট এবং পাস মেডিসিন, এবং দুইটা কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই। এবং ইভেন আমি যখন প্রিপারেশন শুরু করবো আমার সেই পার্ট 2 এর জন্য, ডেফিনেটলি আমি পার্ট 1 এর থিওরি পড়বো, সিমালটেনিয়াসলি একই সাথে পাস টেস্ট এবং একই সাথে পাস মেডিসিনের কোশ্চেন গুলো প্যারালালি সলভ করবো। লাইক যদি আমি রেসপিরেটরি সিস্টেম শুরু করি তাহলে রেসপিরেটরি সিস্টেমের মাগরেব অথবা নোটস এখান থেকে আমি থিওরিটা পড়বো, সাথে সাথে রেসপিরেটরি সিস্টেমের পাস টেস্ট পাস মেডিসিন থেকে হচ্ছে আমি কোশ্চেন গুলো পড়ে ফেলবো অ্যাজ লাইক মানে পার্ট 1 এর মতো। তাহলে আপনার থিওরি প্লাস হচ্ছে আপনার কোশ্চেন অ্যানালাইসিস এগুলো একই সাথে আমাদের হয়ে যাবে আর কি। এরপরে আসি আমার পিক্টোরিয়াল, যেটা আমাদের এক্সট্রা হিসাবে আসে। পিক্টোরিয়ালের সোর্স, মেইন সোর্স হচ্ছে গুগল, ঠিক আছে? মেইন সোর্স হচ্ছে গুগল। আমি বলছি আমরা যখন থিওরি পড়তে যাব তখনই আমরা পিক্টোরিয়াল হিসাবে আমরা গুগল থেকে, সেটা এক্সরে হতে পারে, সেটা এনজিওগ্রাফি হতে পারে, সেটা ইকোকার্ডিওগ্রাম হতে পারে, সেটা এমআরআই হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, বাট যে কোনো ধরনের এত বডির যে কোনো একটা পিক্টোরিয়াল হতে পারে, একটা লাইক হচ্ছে একটা বায়োপসির স্পেসিমেন হতে পারে, অর্থাৎ যে কোনো টাইপের পিক্টোরিয়াল হোক আমরা গুগল থেকে সার্চ করে থিওরি পড়ার সাথে সাথে দেখে ফেলবো। এর পাশাপাশি যে কাজটা করতে হবে, এখানে সারওয়ার হোসাইন নামে একজন ভাই, ওনার একটা পিডিএফ আছে 2000 পিক্টোরিয়ালের উপরে আছে ওই পিডিএফটাতে, এবং সব সিস্টেমকে উনি ইনভলভ করছে লাইক এন্ডোক্রাইন, নেফ্রোলজি, কার্ডিওলজি, মানে যা পালমোনোলজি, মানে প্রতিটা সিস্টেমকে ইনভলভ করে টোটাল 2000 পিক্টোরিয়ালের একটা পিডিএফ আছে। এই 2000 পিক্টোরিয়ালের পিডিএফটা হচ্ছে আমরা পাশাপাশি প্র্যাকটিস করবো। তাহলে হচ্ছে দেখা যাবে গুগল থেকে তো একদিকে দেখবো, আর এই সারোয়ার হোসেনের যে পিক্টোরিয়াল 2000 পিক্টোরিয়ালের একটা পিডিএফ আছে সেই পিক্টোরিয়াল পিডিএফটা হচ্ছে আমরা পাশাপাশি সলভ করব। কারণ কি? কারণ হচ্ছে পরীক্ষার সময়, পরীক্ষার আগে আমরা তো আর গুগল থেকে একটা একটা ডিজিজ বের করে সার্চ দিয়ে আমরা এত সময় পাবো না রিভিশন দেওয়ার সময়। তো
তো রিভিশন দেওয়ার সময় আমরা পরীক্ষার আগে যে কাজটা করব, সারোয়ার হোসেনের যে 2000 পিক্টোরিয়াল যে পিডিএফটা আছে সেই পিডিএফটা হচ্ছে আমরা দেখে যাব। মোবাইলেও দেখতে পারবেন, ল্যাপটপে দেখতে পারবেন, সমস্যা নেই। আপনি জাস্ট হচ্ছে পিডিএফ এর পিক্টোরিয়ালটা হচ্ছে দেখবেন, তার ফাইন্ডিংসটা কি এটা হচ্ছে দেখতে হবে। তবে মোট কথা হচ্ছে আমি যখন আমার ব্যাচে পড়াই তখন এই 2000 পিক্টোরিয়ালের উপরে আমার হচ্ছে আমার ব্যাচের মধ্যে আর কি আর রেকর্ডেড ভিডিও আমি দেই। তো ওই যারা হচ্ছে এনরোল করবেন তারা হচ্ছে এই 2000 পিক্টোরিয়ালের ভিডিও 3টা হচ্ছে পেয়ে যাবেন। এবং এখানে নট অনলি ফর দ্য একটা সিঙ্গেল সিস্টেম, যতগুলো সিস্টেম আছে, হ্যামাটোলজি হোক, রিমাটোলজি হোক, এন্ডোক্রাইনোলজি হোক, রেসপিরেটরি হোক, অ্যাবডোমেন হোক, প্রতিটা সিস্টেমেরই এখানে আমার পিক্টোরিয়াল আছে। এই পিক্টোরিয়ালটার উপরে টোটাল পিডিএফটার উপরে আমার ক্লাস নেওয়া আছে। তো যার জন্য হচ্ছে আপনারা আমরা যখন যে সিস্টেমটা পড়তে যাব আর কি, তখন সেই সিস্টেমের পিক্টোরিয়ালটা হচ্ছে আমরা এই সারোয়ার হোসেনের যে পিডিএফটা আছে সেখান থেকেও পিক্টোরিয়ালটা খেয়াল করব। আর সাথে হচ্ছে গুগল থেকে থিওরি পড়ার সময় সময় আমরা দেখে ফেলবো আর কি ওই পিডিএফটা। তাহলে এটাই হচ্ছে আমাদের পিক্টোরিয়ালের মেইন সোর্স দুইটা। আর পরীক্ষার আগে জাস্ট 5 দিন 10 দিন আগে যেটা করবো আমরা, সারোয়ার হোসেনের পিডিএফ যেটা থাকবে সেই পিডিএফটা হচ্ছে মেইনলি আমরা অ্যাজ এ পিক্টোরিয়াল হিসেবে দেখে যাব। তাহলে আমাদের মানে পরীক্ষার আগে সুন্দর করে একটা রিভিশন হয়ে যাবে আর কি। তারপর আসি ইসিজি। হ্যাঁ, ইসিজির মেইন সোর্স হচ্ছে গুগল, এবং গুগলের যে সাইট থেকে হচ্ছে আমরা ইসিজি গুলো দেখবো সেটা হচ্ছে লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজি। গুগলে সার্চ করলে লাইক হচ্ছে ডিগক্সিন টক্সিসিটি লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজি, হ্যাঁ, এল মানে লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজি, এইটাতে আমরা যদি সার্চ দিই তাহলে আমরা কিন্তু প্রতিটা ইসিজির মানে কি পয়েন্ট কি 4-5টা ওয়ার্ডে তারা লেখা থাকে, এবং ওই ফাইন্ডিংসটা হচ্ছে আমাদের পেয়ে যাবো। লাইক হচ্ছে একটা পেরিকার্ডিসের পেশেন্ট, আমরা জানি স্যাডেল শেভ এসটিডি পেশেন্ট থাকবে, পিআর ডিপ্রেশন থাকবে। এই জিনিসটা হচ্ছে আমরা একটু লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজি গুগলে সার্চ করে হচ্ছে আমরা দেখে যাব। অর্থাৎ মোট কথা হচ্ছে আমরা যদি ইসিজি নিয়ে, আমাদের এখানে মেইনলি যে ইয়াটা থেকে ভয়টা থাকে আমার সেই পার্ট 2 পরীক্ষার ইসিজি নিয়ে। তবে আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট আমাদের টোটাল কার্ডিওলজির মধ্যে আমরা 25 থেকে 30টা ইসিজির ফাইন্ডিংস হচ্ছে একদম মুখস্থ করে ফেলতে হবে। আর কিছু ইসিজি অ্যারিথমিয়া রিলেটেড থাকবে, এই জিনিসগুলো মানে কিছু অ্যারিথমিয়া তো আমরা মুখস্থর মতো করে মনে রাখবো, তবে কিছু জিনিস হতে আমরা মিল পাবো না। বাট অ্যাটলিস্ট 25 থেকে 30টা ইসিজি যদি ফাইন্ডিংস আমরা মুখস্থ করে ফেলি এবং ইসিজিটা দেখে ফেলি লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজি থেকে গুগল থেকে, তাহলে আপনার লাইফে সাধারণত আর ইসিজি নিয়ে খুব একটা চেঞ্জ হবে না। কিভাবে এই 25টা ইসিজি আমরা পড়বো? লাইক ধরুন আমরা একটা লং কিউটি সিনড্রোম পড়তে গেছি, তাহলে লং কিউটি ইসিজিটা কি, কিউটি প্রোলংগেশন থাকবে। আমরা একটা টর্সিডিটি পয়েন্টের একটা ইসিজি টুইস্টিং অফ দ্য পয়েন্টের থাকবে, তো টর্সিডিটি একটা ইসিজি আমরা তো দেখে ফেলবো, পেরিকার্ডিটিসের একটা ইসিজি আমরা দেখে ফেলবো, আমরা ডিগক্সিন টক্সিটি একটা ইসিজি দেখে ফেলবো, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপারক্যালসিমিয়া, এইগুলোর ইসিজি গুলো হচ্ছে দেখে ফেলবো। এরকম করে টোটাল ধরেন সর্বমোট মানে ডিজিজ ওরিয়েন্টেড করে 25 থেকে 30টা যদি ইসিজি আমি একদম মুখস্থ করে ফেলি, তাহলে আপনার একদম ইসিজিটা মোটামুটি আপনার গ্রিপে চলে আসবে। আর বাকি যে ইসিজি চেঞ্জ গুলো থাকবে সেগুলো হচ্ছে হার্টের ব্লাড সাপ্লাইয়ের টেরিটরি রিলেটেড করে, হার্ট অ্যাটাক রিলেটেড করে, মানে এমআই রিলেটেড করে ইসিজি গুলো চেঞ্জ আসবে। সো এগুলা ইজিলি খুব পারা যায়, খুব একটা কারো প্রবলেম হয় না, যেহেতু আমরা এমবিবিএস লেভেলে এগুলো প্র্যাকটিস করছি। সো এই জন্য মেইনলি 20-25টা ইসিজি বা 30টার মতো ইসিজি মুখস্থ করে ফেলতে হবে, এবং ইসিজি চেঞ্জটা কিরকম থাকবে এটা মুখস্থ করে ফেলতে হবে। জাস্ট ইসিজির সাথে আপনি জাস্ট একটু রিড করবেন, মিলাই নিবেন, তাহলে আপনার জন্য মানে বেস্ট হবে। এছাড়া কেউ যদি এর বাইরে প্র্যাকটিস করতে যান তাহলে 150 ইসিজি একটা বুকস আছে, এই 150 ইসিজিটা যদি একটু দেখেন তাহলে হবে। তবে সময় না থাকলে লাইফ ইন দা ফার্স্ট লাইন ইসিজি থেকে আপনি মানে সবগুলা ইসিজি খেয়াল করবেন, আর ওই সারোয়ার হোসেনের পিডিএফ এর মধ্যে ইসিজি আছে ওইটা দেখলেও হবে। এর বেশি ইসিজিতে প্যারা নেওয়ার দরকার নাই, তাহলে প্যারা নিলে আলটিমেটলি আসলে এটা অনেক বাস্ট হয়ে যাবে। কেউ আছে দেখা যায় আব্দুল্লাহ স্যার ইসিজি বই নিয়ে দৌড়াদৌড়ি করে, আরো অনেকগুলো বই আছে, হ্যাম্পটন টেন্ট অনেক কিছু বই আছে, কিন্তু আলটিমেটলি আপনার প্রিপারেশনটা কনসাস হতে হবে এবং সিলেক্টিভ হতে হবে। আসলে পড়লে তো আর এখানে পড়ার শেষ নাই, ইসিজি পড়লে তো আর ইসিজি শেষ নাই, বাট আমাদের লেভেলে যেটুকু দরকার ওইটুকু আমরা হচ্ছে গ্রিপ করে নিতে পারলেই আমাদের এনাফ। আচ্ছা, তারপরে হচ্ছে ইমেজিং। ইমেজিং এর মধ্যে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে স্পেশালি এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনোগ্রাফি অথবা ইকোকার্ডিওগ্রাম, তার কিছু ফাইন্ডিংস হচ্ছে আমরা দেখে নিব, এবং এগুলোর ম্যাক্সিমাম হেল্প গুলা নিব আমরা হচ্ছে গুগল থেকে লাইক হচ্ছে একটা সিটি স্ক্যান, পালমোনারি ফাইব্রোসিস আমরা কি পাবো, বা এওরটিক ডাইসেকশনের সিটি স্ক্যানটা কি পাবো, অথবা একটা এমআরআই আমরা করতে যাব। এমআরআই করলে লাইক হচ্ছে একটা অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টে এমআরআই কি চেঞ্জ থাকতে পারে,
অথবা অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস পেশেন্টে এমআরআই বা সিটি স্ক্যানের ক্ষেত্রে কি এক্সরেতে কি চেঞ্জ থাকতে পারে, এইগুলো যখন যে ডিজিজটা পড়তে যাব, থিওরি পড়তে যাব স্পেশালি, তখন থিওরি পড়ার সময় কিন্তু আমরা ওই এমআরআই এক্সরে এই ফাইন্ডিংস গুলো হচ্ছে আমরা দেখে ফেলবো। এছাড়া আমি আমার কোর্সে যে কাজটা করি সেই কাজটা হচ্ছে, কারো যদি একদম ইসিজি বা এমআরআই বা সিটি স্ক্যানের বেসিক নলেজ নাও থাকে, তাহলে ওইখানে আমি কিছু পিডিএফ দিব। আর ডাক্তার শ্যামল স্যারের কিছু পিডিএফ আছে বেসিক এক্সরে সিটি স্ক্যান এমআরআই এর উপরে। কেউ যদি জানতে চায় যে একটু বেসিক জিনিসটা একটু আইডিয়া নিবে, তাহলে এই পিডিএফ গুলো, এই শ্যামল স্যারের কিছু পিডিএফ আছে, পিডিএফ গুলো পড়লে হবে। তবে আমি যেটা বলি, মোটামুটি আমরা তো সাদা কালো অপাসিটি মানে রেডিও লোসেন্ট টোসেন্ট এই জিনিসগুলো বুঝি, বাট আমাদের যেটা করা উচিত ডিজিজ ওরিয়েন্টেড করে ইসিজিটা প্র্যাকটিস করা উচিত। তাহলে দেখা যাবে থিওরি পড়ার সময় যেন প্লুরাল ইফিউশন একটা এক্সট্রা ফাইন্ডিংস কি হবে এটা আমি পেয়ে যাবো, বায়োটিক ডাইসেকশন হচ্ছে একটা এমআরআই এর ক্ষেত্রে আমি কি পাবো এটা আমি পেয়ে যাবো। অর্থাৎ ডিজিজ ওরিয়েন্টেড করে যদি আমি ইসিজি গুলো আমি মনে রাখতে পারি, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো। এবং এটাই বেস্ট ওয়ে, ইসিজি হোক সিটি স্ক্যান হোক এমআরআই হোক, থিওরি পড়ার সময় গুগল থেকে হচ্ছে আমরা দেখে ফেলবো। তারপর আসি আমরা এক্সট্রা আর যদি বই নেই, তাহলে সেটা হচ্ছে সঞ্জয় শর্মার একটা বই আছে, সেই বইটা অনেক সময় আমরা ইউজ করে থাকি। তবে এই বইটা স্পেশালি সকল সিস্টেমের জন্য না, কিছু সিস্টেমের জন্য পড়তে পারলে ভালো, লাইক দ্যাট এন্ডোক্রাইনোলজি, তারপরে গ্যাস্ট্রোএন্টারোলজি, সঞ্জয় শর্মা স্যারের বই থেকে গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, ঠিক আছে, রেসপিরেটরি, আর হচ্ছে নেফ্রোলজি, এই 5-6টা সিস্টেমের আপনারা যদি সঞ্জয় শর্মা বই থেকে একটু উল্টায় পাল্টায় দেখেন, তাহলে এটা আপনাকে একটা বুস্ট আপ করবে, নলেজটাকে আর একটু ভালো করবে, হ্যাঁ, সঞ্জয় শর্মা থেকে। আর কেউ যদি মনে করেন না আমি আমি পারবো না, আমার দরকার নেই, আমার সময় নেই, বা জব টব করে আমি পারতেছি না, তাহলে আপনি সঞ্জয় শর্মা থেকে পড়ার খুব একটা দরকার নেই। আপনার পার্ট 1-এর সময় যে থিওরি পড়বেন সেই থিওরিটা পড়বেন, আর সাথে পার্ট 2-র পাস্ট টেন্স এন্ড পাস্ট মেডিসিন কোশ্চেন ব্যাংক পড়লেও আপনার এনাফ। বাট আপনি যদি একটা গুড মার্ক ক্যারি করতে চান, যে আমি একটু ভালো করতে চাই, আমার প্রিপারেশনটা আরো একটু মজবুত করতে চাই, তাহলে সঞ্জয় শর্মার বইটা আপনি নিতে পারেন, এটা আপনাকে বুস্ট আপ করবে। আচ্ছা, তারপর আসে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফান্ডোস্কোপি। হ্যাঁ, ফান্ডোস্কোপি নিয়েও আমাদের একটু ভয় থাকে অ্যাকচুয়ালি এমআরসি পার্ট 2 পরীক্ষায়। বেশি না, 10 থেকে 12টা, অর্থাৎ আপনি ধরেন সব মিলায়া 15টা ফান্ডোস্কোপি হবে, ঠিক আছে, ফান্ডোস্কোপি 15টা ফান্ডোস্কোপি হবে, নাহলে সর্বোচ্চ হলে ধরুন 20টা ফান্ডোস্কোপি হবে। হ্যাঁ, লাগে একটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি চেঞ্জ হয়, অথবা আপনার রেটিনাইটিস পিগমেন্টোসাতে কি চেঞ্জ আমি পেতে পারি, অথবা ডায়াবেটিক পলিফারেটিভ বা প্রি পলিফারেটিভ এর ক্ষেত্রে আমি কি ধরনের চেঞ্জ পেতে পারি, বা রেটিনাল ডিটাচমেন্ট হলে কি ধরনের চেঞ্জ পেতে পারি। মানে অর্থাৎ সোজা কথা, এই রিলেটেড করে ধরুন যে 15টা প্লাস এরকম ফান্ডোস্কোপি আমার থাকবে। এবং ফান্ডোস্কোপি গুলো আমি যেটা করব সেটা হচ্ছে ফান্ডোস্কোপি মেড ইজি একটা বই আছে, হ্যাঁ, ওই বই থেকে আমার একটা লেকচার আছে টোটাল ফান্ডোস্কোপির উপরে। আপনারা যারা আমার কোর্সে এনরোল করবেন আর কি, তারা ওই বইটার টোটাল একটা লেকচার দেওয়া হবে ফান্ডোস্কোপির উপরে, ওই লেকচারটা একটু দেখে ফেললেই হবে। এবং লেকচারটা বেশি না, 40 থেকে 45 মিনিটের একটা লেকচার, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। অর্থাৎ অ্যারাউন্ড 15 প্লাস ফান্ডোস্কোপি আপনাকে একটু আইডিয়া রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে, তাহলে দেখা যাবে আপনার ইউজুয়ালি ফান্ডোস্কোপিতে আর তেমন একটা প্রবলেম হবে না। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এমআরসিপি পার্ট 2 তে আপনার লাগবে। সো অল পিডিএফ, এখানে যত প্রকার বই আছে যা কিছু আছে আমার কোর্সে আমি দিব। আপনার অন্য কোথাও থেকে খোঁজাখুঁজিরও দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই, আমার কোর্সে যেখানে যারা এনরোল করবেন আর কি, তারা ইজিলি এগুলো পেয়ে যাবে। এখন আসেন আমি আর কথা যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা কিভাবে আমি এই টোটাল কোর্সটা শুরু করব বা আমি ক্লাসগুলো হচ্ছে রান করব। আমাদের ক্লাসগুলো শুরু হবে অক্টোবরের মের 24 তারিখ থেকে। সো আজকে হচ্ছে আমাদের মেয়ের হচ্ছে আজকে 18 তারিখ, তাই না? তাহলে 24 তারিখ থেকে আমাদের কোর্সটা শুরু হবে। এবং আমার এখানে দুইটা ব্যাচ থাকে, একটা হচ্ছে পাস টেস্ট কোশ্চেন সলভিং ব্যাচ, আর একটা হচ্ছে পাস মেডিসিন কোশ্চেন সলভিং ব্যাচ। আর থিওরির জন্য কেউ যদি আপনার পাস টেস্ট পাস মেডিসিনের পাশাপাশি থিওরি পড়তে যান, তো পার্ট 1-এর সময় যে থিওরিটা ছিল সেই ব্যাচ, মানে খালেদার মাগরাবের যে বইটা, আমার সেই খালেদার মাগরাবের যে থিওরি ক্লাসগুলো পার্ট 1-এর যে ক্লাস, সেম ক্লাসে অনেকেই হচ্ছে একটু মানে থিওরিটা আরেকবার করতে চায়। কেউ যদি করতে চান তাহলে আমার পার্ট 1-এর মাগরাবি ব্যাচে ভর্তি হলেই হবে, ওইটার থিওরিটা প্র্যাকটিস করলে আপনার এনাফ, এনাফ। এখন পাশাপাশি আমি যেটা করি, যে কারো যদি থিওরি পাস মাগরাবি পড়তে চায়, তাহলে তাকে মাগরাবি থিওরি বেছে সে এনরোল করে আর কি। আর কারো যদি মনে করে যে না আমার থিওরি দরকার নাই, সাধারণত আসলে থিওরিটা দরকার হয় না, নিজে নিজে পড়ে ফেলা যায়, যেহেতু পার্ট 1-এর সময় আমাদের পড়া হয়ে যায়। তো আমার মেইন কোর্স বা কন্টেন্ট থাকে হচ্ছে পাস টেস্ট কোশ্চেন ব্যাংকটা,
আর একটা হচ্ছে পাস মেডিসিন কোশ্চেন ব্যাংকটা, দুইটা আমি হচ্ছে সলভ করাবো। হ্যাঁ, তো এর মধ্যে আমি হচ্ছে পাস টেস্ট কোশ্চেন ব্যাংক যেটা থাকবে সেটা হচ্ছে লাইভ ইন্টারেক্টিভ সেশন হবে, পাস টেস্ট কোশ্চেন সলভ, যেটা বেস্ট মানে পাস টেস্টের উপরে। এবং এই পাস টেস্ট কোশ্চেন ব্যাচে আমাদের এক্সাম হবে, ঠিক আছে, এক্সাম হবে। আরেকটা হচ্ছে পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক। পাস মেডিসিন যে কোশ্চেন ব্যাংকটা, ওইটার আমি হচ্ছে যে আমি কিন্তু পাস টেস্ট পাস মেডিসিন যে যে ব্যাচে ভর্তি হবে সে সেই ব্যাচের পিডিএফ গুলো পাবে। এবং আমি পাস মেডিসিনের যে ব্যাচটা আছে সেই ব্যাচের ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড আকারে দেওয়া হবে আর কি। ওটা ইন্টারেক্টিভ সেশন না, রেকর্ডেড আকারে দেওয়া হবে। সে পিডিএফ পাবে, রেকর্ডেড ক্লাসগুলো দেখবে আর নিজের মতো করে আর কি। আর পাস টেস্ট যে ব্যাচটা, সেই ব্যাচটা হচ্ছে লাইভ ইন্টারেক্টিভ সেশন হবে। যেমন আমাদের প্রথম ক্লাসটা হবে নিউরোলজি দিয়ে, যেমন নিউরোলজি ক্লাসটা কবে হবে, সেটা হচ্ছে 24 তারিখে হবে। হ্যাঁ, 24 তারিখ। আমাদের পার্ট টুর সকল ক্লাস রাত 10টায় শুরু হয়, ঠিক আছে। দ্যাট মিনস 24 তারিখ রাত 10টায় হবে, 10টা থেকে 11:30 পর্যন্ত, মানে 1.5 ঘন্টার মতো থাকে। আমরা হচ্ছে 1.5 ঘন্টায় কোশ্চেন সলভ করব। এবং নিউরোলজির উপরে টোটাল 4 দিন আমি হচ্ছে ক্লাস নিব, হ্যাঁ, পাস টেস্টে। তার মানে নিউরোলজি 24, 25, 26, 27 তারিখে কিন্তু ক্লাস থাকবে। এবং এই নিউরোলজির উপরে পাস টেস্টে এই পরীক্ষাটা হবে, পাস মেডিসিনের পরীক্ষা হবে না। এবং 5 তারিখে নিউরোলজির উপরে একটা পরীক্ষা হবে 50টা কোশ্চেনের, যেটা আপনার পার্ট ওয়ানে প্র্যাকটিস করছেন ওইরকমই একটা কোশ্চেন দেওয়া থাকবে, পরীক্ষা হবে আর কি। এটা হবে 5 তারিখে। তাহলে দেখেন এখানে কিন্তু কিছু সময় আপনার জন্য রেখে দিছি। 27-এর পরে দেখেন 27, 28, 29, 30, তারপর যদি 1, 2, 3, 4, 5, তার মানে আপনার ক্লাসের পরও এখানে কিন্তু একটা ভালো সময় আপনি গ্যাপ পাচ্ছেন, প্রায় হচ্ছে আপনার 7 দিনের মতো। 7 দিন পরে গিয়ে আপনার কিন্তু কি হচ্ছে, পরীক্ষাটা হবে। তাহলে প্রথমে আমি কিন্তু একটা আপনাকে ধাক্কা দিয়ে ও মোটামুটি কোশ্চেনটাকে একটা কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলতেছি। তারপরে আর একটু জায়গা রাখতেছি, এই জায়গাতে নিজের মতো করে থিওরিটা পড়লে, এই জায়গায় নিজের মতো করে কিছু এমআরআই সিটি স্ক্যান তো আমি পড়ার সময় সময় দেখবেন, তারপরে এই জায়গাতে আপনি দেখতে পারেন। বা অর্থাৎ এই জায়গাটাতে আপনি থিওরিও পড়তে পারেন, সেটা হচ্ছে আপনার থিওরিটা আসলে আমার সাথে তো কোশ্চেন সলভ করবেন, 24 তারিখ থেকে শুরু হবে, সেই 24 তারিখ থেকে আপনার থিওরি পড়াও শুরু হয়ে যাবে। আর এই সময়টা হচ্ছে আপনি জাস্ট আবার নিউরোলজির উপরে এটাকে রিভিশন দেওয়ার জন্য একটা মানে ট্রাই করবেন আর কি। তাহলে আপনার 5 তারিখের পরীক্ষাটা আপনার জন্য পারফেক্ট হবে। ঠিক এরকম করে। এবং 6 তারিখ যেটা ডার্মা আই সাইকেট্রির উপরে, 6, 7, 8, 9 তারিখে ক্লাস হবে রাত 10টায়। অল ক্লাস অলওয়েজ রাত 10টায় হবে। এবং এটার উপর পরীক্ষা হবে 14 তারিখ, মাঝখানে কিন্তু অনেকগুলো দিন গ্যাপ আছে। তাহলে 14 তারিখের পরে ফার্মা টার্মা তারা এরকম করে অনেকগুলো সিস্টেম শেষ হবে। তারপর হচ্ছে আমরা এই সবগুলো সিস্টেম উপর নিউরোলজি, ডার্মা, ফার্মা, কার্ডিও, জিআইটি, ইনফেকশনসের উপরে আমাদের একটা মডেল টেস্ট হবে। সেটা হবে 1 তারিখে, অগাস্টের 1 তারিখে হচ্ছে মডেল টেস্ট হবে। তারপরে রিমাটোলজি, এন্ডোক্রাইন, নেফ্রো, হেমাটো, রেসপিরেটরি, এবং এটার উপরে মডেল টেস্ট 2 হবে আপনার পরবর্তী 30 তারিখে। সো 1 বাই 1 হচ্ছে শেষ হবে। আর আপনি ভর্তি হওয়ার সাথে সাথে অল পিডিএফ পেয়ে যাবেন, যে যে ব্যাচে ভর্তি হবেন। পাস টেস্ট হলে পাস টেস্টের পিডিএফ, পাস মেডিসিন হলে পাস মেডিসিনের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। সাথে সাথে হচ্ছে ওই সারোয়ার হোসেনের যে 2000 যে পিক্টোরিয়ালটা ছিল, সেই 2000 পিক্টোরিয়ালের ক্লাস যেটা, সেই ক্লাসটাও কিন্তু আপনি এডমিশন হওয়ার সাথে সাথে হচ্ছে পেয়ে যাবেন। তাহলে আপনার কাজ কি, যখনই আমার এই 2000 পিক্টোরিয়ালের ভিডিও ক্লাসটা পেয়ে যাবেন, আপনি সাথে সাথে এটা দেখে ফেলবেন। অথবা তাহলে হবে কি, আপনার একটা আইডিয়া হয়ে যাবে টোটাল মানে এক্সামের পিক্টোরিয়ালের উপরে আর কি। 5টা না 6টা ক্লাস আছে, 5টা 6টা ক্লাস দেখতে আপনার সর্বোচ্চ 3 দিন লাগবে। একটানা যদি দেখেন, প্রতিদিন একটা করে দেখলে আপনার তাহলে ধরুন 7 দিন 6 দিন লাগবে। তাহলে ইজিলি কিন্তু 2000 পিক্টোরিয়াল ক্লাস হচ্ছে 6-7 দিনে কিন্তু একদম ভালোভাবে দেখে ফেলা যায়। একটানা দেখে ফেললে হয় কি, একটা আইডিয়া হয়ে যায়, ওভারঅল একটা আইডিয়া হয়ে যায়। তাহলে আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা ইজি হবে। তাহলে এটা হচ্ছে আপনি পিক্টোরিয়াল তো দেখবেন গুগল থেকে, সারোয়ার হোসেন থেকে, আর 1 বাই 1 আমরা হচ্ছে কোশ্চেন সলভ করবো, পরীক্ষা দিব। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে মক টেস্ট 1, 2, 3, 4 আছে, 4টা মক টেস্ট। আর লাস্টলি আমরা স্যাম্পল এক্সাম, যেটা আরসিপির ওয়েবসাইট থেকে আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে 13 তারিখে পরীক্ষা দিয়ে দেন হচ্ছে 14 তারিখে 15-17 তারিখে মনে হয় এক্সাম, আপনারা হচ্ছে এক্সামে অ্যাপিয়ার করবেন। লাইক দ্যাট আমরা আমরা হচ্ছে পাস মেডিসিনের জাস্ট হচ্ছে পাস মেডিসিনটা তো আমরা মেইনলি রেকর্ডেড ক্লাস দিব। সো তারপরে আমি 1 বাই 1 যেমন পাস টেস্টে যখন যে সিস্টেমটা চলবে, পাস মেডিসিনের সেই সিস্টেমেরই কোশ্চেন থাকবে। লাইক নিউরোলজি কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো, আপনারা হচ্ছে ওই এই ডেটে ডেটে হচ্ছে আপনার আপনার মতো দেখে ফেলবেন। অর্থাৎ পাস টেস্টে যে পরীক্ষা হবে 5 তারিখ, এই 5 তারিখের মধ্যে আপনার পাস মেডিসিনের আর যারা ভর্তি হবেন আর কি, ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখে ফেলবেন। আর সাথে হচ্ছে আপনার 5 তারিখ গিয়ে পাস মেডিসিন, পাস টেস্ট, থিওরি, এই টোটাল জিনিসটাই কিন্তু শেষ হবে। তারপরে 5 তারিখে হচ্ছে আপনি পরীক্ষা দেবেন।
তারপরে ডার্মার গুলা আমি দিয়ে দিব ক্লাস, তারপরে ফার্মা টার্মা, এইভাবে 1 বাই 1 সবগুলো ক্লাস হচ্ছে আমরা শেষ করব। তাহলে দেখা যাবে আমাদের মানে খুব সহজে, খুব স্মুথলি হচ্ছে প্রিপারেশনটা হয়ে যাবে। আর পার্ট টুর কোশ্চেন গুলো, পাঁচ টেস্ট বলেন, পাঁচ মেডিসিন বলেন, এত বড় বড় কোশ্চেন একা একা পড়তে গেলে আপনি পার ডে তে 10টা কোশ্চেনের বেশি পড়তে পারবেন না, খুবই বিরক্তিকর। তো আমরা হোপদের যারা আমরা আছি আর কি, একই সাথে যারা পড়বো, সো আমাদের কাছে এতটা বিরক্ত লাগবে না। আমাদের টার্গেট থাকে ডেইলি 50টা কোশ্চেন সলভ করা। হ্যাঁ, ডেইলি 50টা কোশ্চেন সলভ করা, কিছু হোমওয়ার্কস দিই, 20টার মতো করে, 30টার মতো করে হোমওয়ার্কস দেই। তো এইভাবে হচ্ছে আমরা একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন আমরা সলভ করে থাকি। লাইক দ্যাট আমাদের নিউরোলজি থেকে আমরা 4 দিনে প্রায় 200 কোশ্চেন সলভ করব। আর আপনাদেরকে হোমওয়ার্ক দিব 30টা কোশ্চেন করে। তাহলে 30টা কোশ্চেন করে হোমওয়ার্ক দিলে 4 দিনে প্রায় আমাদের 120টা কোশ্চেনের মতো হয়ে যায়। তাহলে এখানে 200 আর হোমওয়ার্ক রিলেটেড 120, তাহলে 320টার মতো কোশ্চেন হচ্ছে আমাদের 5 টেস্ট থেকে সলভ হবে। আর ওদিক থেকে আপনারা 5 মেডিসিনের কোশ্চেন সলভ করবেন, যেটা আমি সলভ ক্লাস দিব আর কি। তাহলে দেখা যাবে বাই অ্যাভারেজ আপনার 500-এর উপরে কিন্তু কোশ্চেন আপনার নিউরোলজির উপরে সলভ হয়ে যাবে। সো এটা হচ্ছে খুবই একটা ভালো আর কি ওয়ে, যেটা আপনাকে প্র্যাকটিস করলে আপনার প্রিপারেশনটা একদম পারফেক্ট হবে। আর এখানে আর যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার এমআরসি পার্ট 1 এর সময় যেমন পিএমকিউ সেন্ড করতে হয়েছে, পার্ট 2 তার করা লাগবে না। আপনি যখন সিট বুকিং এর ডেট, সেই সিট বুকিং এর ডেটে আপনি আপনার ইয়েতে গিয়ে, আপনার যেই মাই এমআরসিপি অ্যাকাউন্ট আছে, এমআরসিপি অ্যাকাউন্টে গিয়ে আপনি যখন বুকিং দিবেন, বুকিং এ ক্লিক করবেন, তাকে তখনই 1 বাই 1 হচ্ছে বুকিং হয়ে যাবে। টাকা জমা দিবেন, তারপরে আপনাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাজ লাইক দ্যাট পার্ট 1 এ যেরকম ভাবে কনফার্মেশন করছে, এরকম ভাবে ওনারা কনফার্মেশন করে দিবে আর কি। আর ইউজুয়ালি আর কিছু তো মোটামুটি বলার নেই, মোটামুটি সবই বলে ফেলছে আর কি। এখন আপনাদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে সেটা একটু বলবেন। অপূর্ব দাস, অপূর্ব দা, তাহমিদুল হক চৌধুরী, মনির ভাই। ভাইয়া মিনিমাম কতটুকু সময় লাগে মানে প্রিপারেশনের জন্য? মিনিমাম অ্যাকচুয়ালি আপনার দেখেন, আমরা যদি 24 তারিখে শুরু করি, 24শে মে, মেতে শুরু করলে আমাদের ক্লাসটা শেষ হবে অগাস্ট সেপ্টেম্বরে, ঠিক আছে? সেপ্টেম্বরে 20 তারিখ শেষ হবে। তাহলে এটা হচ্ছে আপনার টোটাল কোর পার্টটা পড়া, তারপরে তো রিভিশন দিয়ে পরে এক্সাম দেওয়া। হ্যাঁ, তো আপনার পরীক্ষার আহ প্রায় হচ্ছে 2 মাস, প্রায় 2 মাসের কাছাকাছি, 1 মাস 20 দিন হবে মনে হয়। 20 দিন আগে আমার টোটাল কন্টেন্টটা রিভিশন হয়ে যাবে আর কি, টোটালটা। পরে 1.5 মাসের মতো থাকবে। এখন আবার কি করতে হবে, ওই যে যখনই আমার টোটাল কন্টেন্ট শেষ হবে, তখনই যে কাজটা করতে হবে, 5 পেপার কোশ্চেন ব্যাংকটা, আমার সেই পার্ট 2 যে রিকল কোশ্চেন আছে, সেই রিকল কোশ্চেনটা হচ্ছে পড়া শুরু করতে হবে আর কি। তো মোর দেন অ্যাকচুয়ালি লাগে হচ্ছে ধরেন 5.5, 5.5 বা 6 মাস। তো আমরা যদি এখন থেকে পড়া শুরু করি, তাহলে কিন্তু আমাদের প্রায় 6 মাস একদম সলিড সময় আছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এনাফ, মোর দেন এনাফ সময়। এর বেশি আসলে সময় নেওয়া ঠিক না। আপনি যত ডিলে করবেন, লেট করবেন, তাহলে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে পার্ট 1-এর অনেক ইনফরমেশন আপনি ভুলে যাবেন। হ্যাঁ, তো পার্ট 1-এ অনেক যদি ইনফরমেশন ভুলে যান, তাহলে তো আপনার আসলে এগুলো আবার পড়তে হবে, আবার রিভাইজ করতে হবে, মনে রাখতে হবে। এই জন্য মনে থাকতে থাকতে হচ্ছে আমাকে পরীক্ষা অ্যাটেন্ড করে ফেললে এটা আমার জন্য ভালো আর কি, এবং ইজিলি পাস করা যায় আসলে, অ্যাকচুয়ালি। ওকে, সো আর কিছু ভাইয়া? না ভাইয়া, থ্যাংক ইউ। রাইট। সো বুকিং টুকিং তো বললামই, আগের মতোই আসলে পার্ট 1-এর মতোই, এক্সাম সিস্টেম তো তাই পার্ট 1-এর মতোই। তবে মেইন ইস্যুস হচ্ছে আপনাকে হিউজ প্র্যাকটিস করতে হবে পাঁচ টেস্ট, পাঁচ মেডিসিনের কোশ্চেন গুলো, কারণ কোশ্চেন গুলো অনেক বড়, অনেক বড়। আপনি যদি হিউজ প্র্যাকটিস না করেন, তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবেন লাস্টে মানে 15-20টা কোশ্চেন থেকে যাচ্ছে। তো থাকা তো আর যাবে না। হ্যাঁ, এনি হওয়া হচ্ছে আপনার টাচ করতে হবে। এবং ইভেন আমি এইটা বিলিভ করি যে এমআরসি পার্ট 2 পরীক্ষাটা হচ্ছে আমাদের মেডিকেল সেক্টরে যতগুলো পরীক্ষা আছে, তার মধ্যে সবচেয়ে মানে কঠিন পরীক্ষা। এই অর্থে কঠিন যেটা টাইমটা খুবই কম, মানে মারাত্মক লেভেলে কম আর কি। কারণ এক হচ্ছে প্রতিটা কোশ্চেন বড় থাকে, ডেটা দেওয়া থাকে, ইনভেস্টিগেশন ফাইন্ডিং দেওয়া থাকে, আর আনসার গুলো হচ্ছে কনফিউজিং, সরাসরি আনসার খুব একটা বেশি দেয় না।
আর এমআরসিপি পার্ট ওয়ানে যেরকম আমরা বায়োস্টেট পড়তেছিল, পার্ট টু তে বায়োস্টেট নেই। এমআরসিপি পার্ট ওয়ানে যেমন বেসিক সায়েন্স, ক্লিনিক্যাল সায়েন্স ছিল, এগুলো পার্ট টু তে নেই। পার্ট টু তে মেনলি যেটাকে ইন্ডিকেট করে সেটা হচ্ছে স্পেশালি ডিজিজ ডায়াগনোসিস, ডিজিজের ইনভেস্টিগেশন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ডিজিজের ট্রিটমেন্ট। ঠিক আছে, এই তিনটা জিনিসকে হচ্ছে হাইলাইট করে। তার সাথে ওই ডিজিজ রিলেটেড কোনো কমপ্লিকেশন বা ট্রিটমেন্ট রিলেটেড কমপ্লিকেশন অথবা অ্যাডভার্স ইফেক্ট ড্রাগ রিলেটেড সেই জিনিসগুলো থাকে। তবে মেইনলি ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এই তিনটা জিনিসকে হচ্ছে আমার সেই পার্ট টু তে মানে মেইনলি হাইলাইট করে। এটা টোটালটা হচ্ছে একটা ক্লিনিক্যাল এক্সাম। পার্ট ওয়ানে যেমন কিছু বেসিক ছিল, লাইক কোলাজেন নাম্বার কত তত, হ্যাঁ, লাইক দ্যাট বেসিক ছিল। পার্ট টু তে কিন্তু এরকম বেসিক জিনিসটা নাই, একদম সরাসরি ক্লিনিক্যাল পোর্শন। হ্যাঁ, সো এক্ষেত্রে আপনার ট্রেনিং করা না করা এটার সাথে খুব একটা ইস্যুস নাই। আপনি যদি নলেজেবল হয়ে যান তাহলে আপনার পাস করতে করাটা আসলে মানে ইজি হবে আর কি। আর পেসেস এক্সাম দেওয়ার আগে তো তখন হচ্ছে প্রচুর পেশেন্ট দেখতে হয়, তখন এই ক্লিনিক্যাল নলেজ আসলে হয়ে যায়। হুম, নলেজ হয়ে যায়। ওকে, সো ইনশাল্লাহ আমার আমার প্রিভিয়াসলি ওর ব্যাচ ছিল পার্ট টুর ব্যাচ, সো এখনো আছে। তো আপনারা এনরোলমেন্ট অ্যাকচুয়ালি গোয়িং অন, হ্যাঁ। সো আপনারা হচ্ছে অ্যাড হলে আপনারা যেটা পেয়ে যাবেন অ্যাজ সুন এজ পসিবল আপনার ভিডিও ক্লাসগুলো প্লাস অল পিডিএফ। তো আমি যেটা বলবো যে পসিবল হলে অ্যাজ সুন এজ পসিবল অ্যাডমিশন হয়ে সারোয়ার হোসেনের যে 2000 পিডিএফ এর পিক্টোরিয়াল ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো একটু দেখে ফেলেন 24 তারিখের আগে, হ্যাঁ। আর 24 তারিখ রাত 10টা থেকে তো আমাদের ক্লাস শুরুই হবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে বেস্ট হবে আর কি। ওকে, সো আর কিছু বলবেন? আচ্ছা, মনির ভাই বলছে পাস মেডিসিনের নোটস কি পার্ট ওয়ানেরটা হলে চলবে নাকি পার্ট টু এর? না, পার্ট ওয়ানের যে থিওরিটা আছে নোটস, হ্যাঁ, ওইটা পার্ট টু এর যা আছে পার্ট টু তে আসলে তাই আছে। সেমই থিওরিটিক্যাল নলেজ পাস মেডিসিনে পার্ট ওয়ানে যা তাই। কিন্তু কোশ্চেন গুলা হচ্ছে আপনার অনেক কনফিউজিং, অনেক মানে ট্রিকি কোশ্চেন দেওয়া আছে পাস পাস টেস্ট এন্ড পাস মেডিসিনে। এই জন্য কোশ্চেন গুলো হচ্ছে আপনাকে ওই পাস মেডিসিন থেকে সলভ করতে হবে। আর থিওরি পাস মেডিসিন পার্ট ওয়ানে যা, থিওরি পাস মেডিসিন পার্ট টু তে তাই আছে আর কি। রাইট। ওকে, সো ইনশাল্লাহ দেখা হবে হোপ দ্যাট আমাদের 24 তারিখ থেকে। 24 তারিখ হচ্ছে রাত 10টায় পাস টেস্টের ক্লাস নিউরোলজির উপরে। তো আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা এখন থেকে নিউরোলজি থিওরি প্লাস নিউরোলজির গুগল থেকে সিটি স্ক্যান, এমআরআই যে ফাইন্ডিংস গুলো আছে এগুলো একটু দেখে ফেলতে পারেন। আর আমরা যখন কোশ্চেন সলভ করতে যাব পাস টেস্ট পাস মেডিসিনে, তখন তো ওই সিটি স্ক্যান এমআরআই ফাইন্ডিংস রিলেটেড ডিসকাশন থাকবে, সেটা শুনে ফেললেও হবে আর কি, হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, সো তাহমিদুল হক ভাই এবং মনিরা, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আচ্ছা আমি লাইভটা হচ্ছে স্টপ করে দিব এখানে। কিছু কি জানার আছে? ওকে, দ্যাটস অলরাইট। ইনশাল্লাহ দেখা হবে, সমস্যা নেই, পরবর্তীতে কোর্সে কোনো প্রবলেম হলে আহ সেটা ডিসকাশন করা যাবে পরবর্তীতে, আমি আসি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, এন্ড অ্যাগেইন ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।